দর্শক স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 453 পৃষ্ঠার এই রায়ে 6টি অংশ রয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই রায়ে খুশি প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে। তাই সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো ট্রাইব্যুনাল প্রাঙ্গণ। সকাল 9টার দিকে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন আহত জুলাই যোদ্ধা শহীদের স্বজনরা। উপস্থিত ছিলেন দেশ বিদেশের গণমাধ্যম কর্মীরা। বেলা 12:30টার পরে জনাকীর্ণ আদালতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। 453 পৃষ্ঠার রায়টিকে ভাগ করা হয় 6 ভাগে। ট্রাইব্যুনাল জুড়ে তখন পিনপতন নীরবতা। রায়ের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনাল। রায়ে সুনির্দিষ্ট 5টি অভিযোগের 3টিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হত্যার অভিযোগ, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, চাংখারপুল আশুলিয়ায় গণহত্যায় তাকে এই মৃত্যুদণ্ড দেয়া হয়। আর গণহত্যার উস্কানিদাতা হিসেবে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। এদিকে সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আর রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত। তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্টির কথা জানায় প্রসিকিউশন। শেখ হাসিনা কামালের সম্পদ জব্দ করে জুলাই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন্টনের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই রায় কার্যকর করা না গেলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এই রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এই রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। তবে শেখ হাসিনার আইনজীবী বলছেন, ন্যায় বিচার পাননি তার আসামিরা। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমার ভিতরে কষ্ট। আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এই রায়ে করা হবে না। আগামী 30 দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন। আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণ ছাড়া সেই আপিলের সুযোগ নেই বলছে প্রসিকিউশন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড সাজা হলো সাবেক কোনো প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও আছে গুমের মামলা, শাপলা চত্বরে গণহত্যার মামলা। নিম্ন আদালতে তার বিরুদ্ধে বিচারাধীন মামলার সংখ্যা 600-র উপরে। আছে দুর্নীতির মামলাও। সব মিলিয়ে ক্রমশ এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকায় উল্লাস প্রকাশ করে ছাত্র জনতা। টিএসসিতে মিষ্টি বিতরণ করেন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল হয়েছে। সোমবার দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই উল্লাস শুরু করে জনতা। এ রায়ে উল্লাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় টিএসসিতে মিষ্টি বিতরণ করেন তারা। আজকের এই রায় এটি বাংলাদেশের মানুষের একটি আশার
এবং বাংলাদেশে যে এই ধরনের ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তার জন্য একটা দৃষ্টান্ত। খুনি হাসিনাকে দিল্লি থেকে এনে ফাঁসির রায় এক্সিকিউশনের মাধ্যমে এটির বাস্তবায়ন আমরা দেখতে চাই। রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উপস্থিত জনতা উল্লাসে মেতে ওঠে। সবথেকে প্রধান যে আসামি, শীর্ষ যে আসামি, তার বিচার যে আজকে বাংলাদেশের মানুষ দেখতে পাবে, এটাই সবথেকে আনন্দের বলে আমি মনে করি। শেখ হাসিনার ফাঁসির আদেশে বন্দরনগরী চট্টগ্রামে উচ্ছ্বাস জানিয়েছেন ছাত্র জনতা। রায়ে সন্তুষ্টি জানিয়ে মিষ্টিমুখ করান একে অপরকে। আমি খুব খুশি যে আমার ভাইকে যে খুন করছিল তার ফাঁসির রায় হয়েছে। আমরা চাইছি খুব দ্রুত সময়ের ভিতরে তার রায় বাস্তবায়ন হোক। আজকের রায় ভবিষ্যতের শাসকদের জন্য, নির্যাতিত শাসকদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। রায়ে সন্তুষ্ট হয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ করেছে এনসিপির নেতাকর্মীরা। নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা কৃষক দল ও বিএনপি। আমরা এই খুশির অংশীদার হতে আমরা সকল মানুষের সাথে এই মিষ্টি ভাগাভাগি করতে এখানে এসেছি। আমরা যেদিনে রায় কার্যকর হবে সেদিনে রাজশাহীতে খুব বড় করে আমরা আনন্দ আমেজ করবো ইনশাআল্লাহ। আমরা আজকে বাংলাদেশের আদালতকে ধন্যবাদ জানাই, আজকে একটি সুন্দর রায় হয়েছে। এছাড়াও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে রংপুর, ফেনী, নীলফামারী সহ বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে 2-1 দিনের মধ্যে ভারতকে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার 2 দোসরের বিরুদ্ধে রায় হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে রায়ের প্রতিক্রিয়ায় এই কথা জানান তিনি। বলেন, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। এ ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বলেন, এই রায়ের ফলে দীর্ঘ 16 বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং 24-এর গণঅভ্যুত্থানে সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচার নিশ্চিত করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। এদিকে আন্তর্জাতিক মিডিয়াতে উঠে এসেছে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবর। বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এই শিরোনাম করেছে বিবিসি। আল জাজিরার শিরোনাম, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই শিরোনাম রয়টার্সেরও। ভারতীয় সব সংবাদ মাধ্যমেরও শীর্ষ খবর এটি। ভারতে নির্বাসিত শেখ হাসিনার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। বহুল আলোচিত এই রায় বিদেশি মিডিয়াতেও পায় বিশেষ কাভারেজ। বিবিসি রায়ের আগে থেকে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। রায়ের পর বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এই শিরোনাম করেছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মামলার রায় বিশেষ গুরুত্ব পায় আল জাজিরাতেও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির শিরোনাম, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্সের শিরোনাম, ছাত্র নির্যাতন মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত। ভারতীয় প্রায় সব গণমাধ্যমে শীর্ষ আলোচিত বিষয় শেখ হাসিনার মামলার এই রায়।
দ্য হিন্দু, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিনের মতো গণমাধ্যমগুলো তাদের শীর্ষ সংবাদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর রায়ের বিষয়টি স্থান দিয়েছে। এনডিটিভি শিরোনাম করেছে মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এদিকে রায় ঘোষণার আগে শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রায় যাই হোক না কেন ভারত তার মাকে নিরাপদে রাখবে। এ সময় হাসিনা পুত্র সতর্ক করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে সম্প্রতি দেশ জুড়ে চলা বিক্ষোভ আরও বড় আকার ধারণ করবে। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি মনে করেন, বহুল আলোচিত এই রায়ের পর কিছু সহিংসতা ঘটলেও পরবর্তীতে তা আর বাড়বে না। আসমাতুলি, নিউজ 24। দর্শক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে দিল্লি অবগত আছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। জানায়, প্রতিবেশী দেশটিতে শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতা বিবেচনা করে সকল অংশীদারদের সাথে গঠনমূলক যোগাযোগ করবে দিল্লি। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ে স্বস্তি প্রকাশ করেছে কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা। ইনিশিয়েটিভ নিতে তাহলে বাংলাদেশে সেই সমস্ত তরতাজা যুবকগুলো তাহলে প্রাণ হারাতো না। নিজের গদি বাঁচানোর জন্য উস্কানিমূলক প্রভোগ করে কথা বলেছিলেন। শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। গত 5ই আগস্টে আমরা যে গণ অভ্যুত্থান হয়েছে ওটা হিসাবে একটা ভালো একটা রায় হয়েছে। এটা আমাদের সাধারণ বাচ্চারা মারা গেছে, অনেক কষ্ট লাগছে ওগুলো দেখে। শেখ হাসিনা বোঝা উচিত ছিল যে সেও তো মা। আদালত যে রায় দিবে আমাদের মেনে নিতে হবে। নর্থ ক্যারোলিনার শার্লট শহরে অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শার্লটস ওয়েব। এতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের আটক করা হবে বলে জানায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, DHS। এদিকে ফেডারেল তৎপরতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর বিরোধিতা করে রাস্তায় নেমে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প মসনদে বসেই বিভিন্ন বড় শহরে অভিবাসন দমন অভিযান জোরালো করেছে। এর আগে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতে সেনা ও বিশেষায়িত এজেন্ট মোতায়েন করা হয়। এবার নর্থ ক্যারোলাইনার বৃহত্তর শহর শার্লটে ব্যাপক অভিযান শুরু করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শার্লটস ওয়েভ। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, DHS এর দাবি, এই অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বেআইনি অভিবাসীদের আটক করা হবে। অভ্যন্তরীণ নথি অনুযায়ী এই অভিযানে সাজোয়া যান ও বিশেষ অপারেশন টিমও অংশ নিতে পারে। অভিযান কতদিন চলবে সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি DHS। তবে শিকাগোতে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযান এখনো চলছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে শার্লটস একটি বর্ণগতভাবে বৈচিত্র্যময় শহর, যেখানে 9 লাখের বেশি মানুষ বসবাস করে। এদের মধ্যে 1,50,000-এর বেশি বিদেশে জন্মগ্রহণকারী। এদিকে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত শহরটিতে ফেডারেল তৎপরতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় প্রশাসন, আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে রাস্তায় নেমে আসেন অনেকে, জানান নিন্দাও। আফরিন মৌ, নিউজ 24। কার্বন নিঃসরণ করে পরিবেশ দূষণকারী উন্নত দেশগুলো আন্তরিক না হলে কপের সফলতা আসবে না। তবে ক্ষতি পুষিয়ে নেয়ার পথে এবছর অগ্রগতি রয়েছে ঝুঁকিপূর্ণ দেশগুলোর। আর উন্নত দেশগুলোর নেতাদের কপে যোগ না দেয়ায় এবারও কপ সম্মেলন সফল হবে না বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এবারের জলবায়ু সম্মেলন থেকে নিজেদের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু থাকবে কিনা, নাকি অন্যান্য বারের মতোই হবে? ব্রাজিলের বেলেম জলবায়ু সম্মেলন থেকে এই বিষয়টি জানিয়েছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন।
বিশ্ব জলবায়ু সম্মেলনে এই সম্মেলনটি আসলে অন্যান্য যত আন্তর্জাতিক সম্মেলন আছে তার থেকে অনেক বড়, কারণ এখানে 198টি দেশ অংশ নিচ্ছে এখনো পর্যন্ত। আসলে জলবায়ুর প্রভাবে সারা বিশ্ব কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো তারা কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে প্রতি বছর, অতি বন্যা, অতি খরায়, এই বিষয়গুলো এই সম্মেলনে প্রতি বছর তুলে ধরেন উন্নত দেশগুলোর কাছে। এই সম্মেলনের মধ্য দিয়ে এখন পর্যন্ত 74টি দেশ সেই তালিকায় আছেন এবং বাংলাদেশও সেই তালিকার সাথে যুক্ত আছেন। তারা উন্নত দেশগুলোর কাছ থেকে তাদের জলবায়ুর যে তহবিল আছে সেটি পাওয়ার চেষ্টা করছে। অন্যবার না দিলেও এবার আসলে কার্বন নিঃসরণ করে জলবায়ুর যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আর্থিক যে সহায়তা এটা আসলে পাবেন। এবং বাংলাদেশ প্রথমবারের মতো এবার যে বৈশ্বিক অভিযোজন যে ফোরাম আছে সেই ফোরামে যুক্ত হলেন। এই যুক্ত হওয়ার ফলে এখনো পর্যন্ত বাংলাদেশ এবছর আগামী বছর হয়তো গিয়ে তারা তাদের নেগোসিয়েশনের জায়গাটা চলমান রাখতে পারবেন, তারা যোগাযোগ করতে পারবেন, যা এর আগে করেননি। বেলেমের জলবায়ু সম্মেলন থেকে শানাজি ইয়াসমিন, নিউজ 24। আগামী নির্বাচনে জেলা প্রশাসকদের ঐতিহাসিক ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশ রক্ষার নির্বাচনে ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত সহ 64 জেলার প্রশাসকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। গণভোট থাকায় এবারে নির্বাচন তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অতীতের প্রহসনের নির্বাচনের বিপরীতে এবার সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টান্ত স্থাপনের জন্য কাজ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, জুলাই আন্দোলন পরবর্তী এই নির্বাচনের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে, আন্তর্জাতিক মহলও দৃষ্টি রাখছে। তাই জেলা প্রশাসকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এই কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা রয়েছে। রাজনৈতিক দল ও তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া সুন্দর একটি নির্বাচন করা সম্ভব নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ইসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।